আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই রাউন্ড টেবিলে, পাওয়ার্ড বাই এনআরবিএসএ ব্যাংক পিএলসি। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের ব্যাংকিং খাত, অর্থনীতি ও শিক্ষা নিয়ে। কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নানা উদ্বেগ, খেলাপি ঋণ বৃদ্ধি, মূল্যস্ফীতি, ডলার সংকট, এই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবাইকে ভাবাচ্ছে। এবং আমরা আজকে আসলে জানার চেষ্টা করব এই যে সমস্যাগুলো, এর গভীরতাটা কতটুকু এবং এর সমাধানের পথটা কোথায়। সমাধানের পথ তো অবশ্যই আছে। আমরা এর জন্য আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর এএনএম মেশকাত উদ্দিন, উপাচার্য, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইলিয়াস মৃধা, ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ। আমাদের সাথে আছেন মোশতাক আহমেদ, সাবেক ব্যাংকার, এবং আমাদের সাথে আছেন শেখ রোকন, লেখক ও গবেষক। প্রথমে আমি প্রফেসর ডক্টর মেশকাত আপনার কাছে একটু জানতে চাইব। আমরা জানি যে শিক্ষা খাতেও অনেক চ্যালেঞ্জ আছে ইউনিভার্সিটিগুলোর, আর এই শিক্ষা খাতে যদি ব্যাংকগুলো কিভাবে পারে এই ইউনিভার্সিটিগুলোকে আর্থিকভাবে এই তাদের সমস্যাগুলোকে সমাধানে এগিয়ে আসতে। বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় 1993-তে, after the promulgation of the Private University Act in 1992, এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 116টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে। পাবলিক ইউনিভার্সিটিগুলো ব্যাংকিং খাত থেকে কোনো সাহায্য নেয়ার বা কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় না, কারণ সেখানে টিউশন অনেক কম, পড়াশোনার খরচ অনেক কম, ক্যাম্পাসে অনেক ফ্যাসিলিটি থাকে যেগুলো ইটস হাইলি সাবসিডাইজড বাই দি গভর্নমেন্ট। প্রাইভেট ইউনিভার্সিটির চিত্রটা কিন্তু ডিফারেন্ট। এখানে there is no other source of endowment. এখানে ইজ ফুললি স্টুডেন্ট টিউশন ডিভেন। ছাত্রদের বেতন থেকে যে টাকা আসে সেই টাকা দিয়েই ক্যাম্পাস ডেভেলপ করতে হয়, শিক্ষকদের বেতন দিতে হয়, ইউনিভার্সিটি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করতে হয়, সব ধরনের খরচ কিন্তু স্টুডেন্ট টিউশন থেকে আসে। আর অনেকের ধারণা যে প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধুমাত্র উচ্চবিত্ত যেসব ফ্যামিলি আছে তাদের সন্তানরা পড়াশোনা করে, কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আপনারা যদি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের প্রোফাইল দেখেন, শিক্ষার্থীদের প্রোফাইল দেখেন, তাহলে দেখবেন যে এখানে শুধুমাত্র উচ্চবিত্ত শ্রেণীর সন্তানরাই পড়াশোনা করে না। বর্তমানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র ফ্যামিলির সন্তানরাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু অন্য কোনো সাপোর্ট বা ফান্ডিং সোর্স থাকে না এবং সম্পূর্ণ টিউশনের উপর ডিপেন্ডেন্ট, এবং তাদের খরচের পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ নিজের ক্যাম্পাসে জায়গা কেনা থেকে সব খরচ তারা নিজেরাই কিন্তু যোগান দিতে হয়। তো সেক্ষেত্রে ছাত্রদের টিউশন যখন দেওয়ার প্রশ্ন আসে, এই ছাত্ররা টাকাগুলো তাদের গার্ডিয়ান থেকে পেতে পারে কিনা, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র ফ্যামিলির সন্তান, তাদের পক্ষে এই টিউশনটা পুরোপুরি যোগান দেওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের ব্যাংকগুলো যদি, যেমন রিসেন্টলি একটা ব্যাংক স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এসছে, আবার ব্যাংকগুলো স্টুডেন্ট লোনের কথাও চিন্তা করছে, মানে এডুকেশনাল লোন, যেগুলো বিদেশে খুবই পপুলার। আমাদের দেশে যদি এই জিনিসগুলো ব্যাংকগুলো যদি ইন্ট্রোডিউস করতে পারে, তা আমি মনে করি যে দে ক্যান প্লে এ ভেরি পজিটিভ রোল ইন ডেভেলপিং দি প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন আওয়ার কান্ট্রি। এবং এই দিক থেকে আমি মনে করি যে ব্যাংকগুলোকে এখন সেটা চিন্তা করতে হবে, কারণ আমরা গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ডে বসবাস করছি। দি হোল ইউনিভার্সিটি ইজ কল্ড এ গ্লোবাল ভিলেজ। আমরা ওয়ার্ল্ডের রেস্ট অফ দ্য ইউনিভার্সিটিস থেকে কিন্তু আমরা ডিট্যাচ না। অন্য দেশে যেভাবে এডুকেশন ডেভেলপ করছে একইভাবে আমাদের দেশেও। জনাব মেশকাত, আমি আপনার কাছে আসবো। আমি এখন একটু যেতে চাই ইলিয়াস মৃধা আপনার কাছে। অনেক বড় একটা সংকটে আছি আমরা ব্যাংকগুলোকে নিয়ে। শিল্প বা ব্যবসা খাতে ব্যাংকিং পরিস্থিতির এই সংকটটা কতটুকু প্রভাব ফেলছে, এবং পাশাপাশি একটু এটাও জানবো যে সুদের হার এখন অনেক উচ্চ, সেটা ব্যবসায়ীরা আসলে কতটুকু চাপে পড়ে আছে। আমাদের ওভারঅল প্রথমত হলো যে গ্লোবাল ইকোনমি ইন আন্ডার ক্রাইসিস, আবার আমাদের বাংলাদেশ ইকোনমি আমরা আরও ক্রাইসিস আছি। আপনি জানেন যে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে অনেকগুলো ব্যাংক কলাপস করে গেছে, ফলে যারা আমরা ইন্ডাস্ট্রি চালাই বা কর্পোরেট যারা চালাচ্ছে তাদের জন্য কিন্তু ব্যাংকিং সেক্টরে যতগুলো অ্যাক্টিভ ব্যাংক ছিল তার ভিতর থেকে কিন্তু একটা বৃহৎ অংশ, এবং মোটামুটি তাদের পোর্টফোলিও ওয়াজ ভেরি ভেরি লার্জ, তারা কিন্তু টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ফলে এই চাপটা কিন্তু ওই কর্পোরেটগুলার যা অন্যান্য ফাইন্যান্সিং, এটা অন্য ব্যাংকগুলো নিতে পারছে না বিকজ অফ তাদের ফাইন্যান্সিয়াল লিমিটেশনস প্লাস রেগুলেটরি লিমিটেশনসের কারণে। তার জন্য কিন্তু ডুইং বিজনেস ইন বাংলাদেশ আমরা স্ট্রাগল করছি। এর পাশাপাশি রেট অফ ইন্টারেস্টটা বেড়ে
14, 15, 16 হয়ে যাওয়াতে কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেড়ে গেছে। তার ফলে এজ এ বিজনেস হাউস আমরা কিন্তু গ্লোবাল মার্কেটে কম্পিটিশন করতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আপনি যদি দেখেন আমার পার্শ্ববর্তী দেশ, তাদের রেট অফ ইন্টারেস্ট হলো সিঙ্গেল ডিজিট। আপনি যদি দেখেন আমরা যাদের সাথে কম্পিটিশন করি, চায়না, তাদের রেট অফ ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিট। তো সেখানে আমরা যদি 15-16% ইন্টারেস্ট দিই, তাহলে এখানে কিন্তু নতুন এক্সপানশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না। পাশাপাশি যেগুলো অলরেডি হয়েছে এগুলোকে স্মুথলি রান করা যাবে না। তার জন্য কিন্তু অনেক কর্পোরেট কিন্তু সিক হয়ে যাচ্ছে। উপরন্ত কিন্তু ধরেন ডলার ডিভ্যালুয়েশনের ফলে কিন্তু যাদের আগের ফরেন লোন ছিল, এখন যখন হাই রেট অফ ডলারের রেট দিয়ে রিপে করতে হচ্ছে, এটাও তো কিন্তু তার ওয়ার্কিং ক্যাপিটালে প্রেশার পড়ছে। ফলে এর ফলেও কিন্তু কর্পোরেটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোশতাক আহমেদ, আপনার কাছে, আপনি দীর্ঘদিন ব্যাংকিংয়ে ছিলেন, আসলে বর্তমানে এই যে এত বড় একটা পরিস্থিতি, এত বড় একটা, এরপরে ব্যাংকগুলোর চ্যালেঞ্জগুলো কোথায়? চ্যালেঞ্জ তো হচ্ছে রিকভারি অফ এনপিএল, নন পারফর্মিং লোনস এত বেড়ে গেছে বাংলাদেশে যে এটা রিকভারি করা খুব কঠিন। কেন রিকভারি করা কঠিন? কারণ যথেষ্ট কোলেটারাল কিন্তু রাখা হয়নি, আর প্লাস আমাদের লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব উইক। যারা আমাদের টাকা পয়সা ব্যাংক থেকে নিয়েছেন ওনাদেরকে ধরা যাচ্ছে না, কারণ ওনারা রিড করে বসে থাকেন, ওনারা আমাদের চেয়ে ভালো বোঝেন, আমাদের চেয়ে বড় বড় লয়ার নিয়োগ দেন। আমাদের এই উইক ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছি। উনি যেমন বললেন, আমাদের আশপাশের দেশে কিন্তু ক্লাসিফাইড লোন অনেক কম, আমাদের 30-36% এখন। এইটা খুবই একটা বিরাট একটা সমস্যা। আর আরেকটা হচ্ছে একটা উইলফুল ডিফল্টার। আমাদের বড় বড় কাস্টমার অনেকেই উইলফুল ডিফল্টার, ওরা ইচ্ছা করে টাকা দিচ্ছেন না, দিতে পারেন, ভালো ব্যবসা করছেন, ভালো বিজনেস করছেন, সব কিছুই ভালো, কিন্তু টাকা দিচ্ছেন না। নানাভাবে ওনারা ঘোরাচ্ছেন যে ঠিক আছে আজ দেবো কাল দেবো দেখি। আর আইন তো আমাদের অনেক দুর্বল, যেটা আমি আগেই বলেছি। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকাল আস্থারও অনেক আর কি, কাস্টমারদের আস্থা নেই ব্যাংকের প্রতি। যেভাবে পারেন টাকা তুলে নিয়ে যাচ্ছেন, নিজের পকেটে রাখছেন, নিজের বাসা রাখছেন। আগে যেমন সবাই মনে করতো যে ব্যাংক হচ্ছে সবচেয়ে সেফেস্ট প্লেস টু কিপ মানি, এখন কিন্তু সেটা না। এইটাও কিন্তু আমাদের একটা বিরাট দুর্বল পয়েন্ট। কিন্তু এই আস্থার জায়গাটা আমরা কিভাবে ঠিক করব? এটা সময় লাগবে, কারণ দেখেন তো কতগুলি ব্যাংক বন্ধ হয়ে গেছে। তো এই যে কাস্টমারদেরকে অনেক মোটিভেট করতে হবে, মোটিভেট করা ছাড়া আর কোনো রাস্তা তো নাই। যদি আস্থাটা না ফিরে আসে, এখানে অল্টারনেটিভ কি আছে? না, আস্থা ফেরত আসতেই হবে। ব্যাংক ছাড়া দেশের ইকোনমি চলবে কিভাবে? আপনি একটা এলসি করবেন, আপনি গ্যারান্টি নেবেন, আপনি যাই করেন, ব্যাংক আপনার লাগবেই। সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? পদক্ষেপে যে এখন নতুন বোর্ড আসছেন, বোর্ডে যারা বসছেন ওরা আমার বিশ্বাসী আগের যারা ছিলেন ওনারা এক ধরনের ধ্যান ধারণা নিয়ে চলতেন। এখন যারা বর্তমানে আছেন, প্লাস কেন্দ্রীয় ব্যাংক থেকে লোকজন দিচ্ছেন, ওনাদের ধ্যান ধারণা, ওনাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। আর মানুষের যেটা বললাম, মোটিভেশন ছাড়া কোনো উপায় নেই, মোটিভেট করতে হবে। কারণ বাসায় সবাই টাকা রেখে দেবে, এটা তো ঠিক না। কোটি কোটি টাকা কিন্তু এখন আপনার ব্যাংকিং চ্যানেলের বাইরে পড়ে আছে, তাতে তো ব্যাংক কীভাবে লোন দিবে যদি আপনার ডিপোজিট না হয়? আর আরেকটা ব্যাপার উনি যেটা বললেন সেটা হলো রেট অফ ইন্টারেস্ট অনেক হাই এখন, সেটা ওনারা নিয়েও তো কিছু করতে পারছেন না। কত টাকার বিজনেস করবেন, কত পার্সেন্ট বিজনেস করবেন এবং কিভাবে ওনারা রিফান্ড করবেন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, চ্যালেঞ্জ। মানুষ আস্থার ভয়েই কি শুধু ব্যাংকে টাকা রাখছে না, নাকি এই রেট অফ ইন্টারেস্ট এবং ওভারঅল সব কিছু মিলাই কিন্তু মানুষের মধ্যে এই জিনিসটা চলে আসে? আস্থা, অবশ্যই আস্থা। বিশ্বাস যদি না থাকে, আস্থা যদি না থাকে, এটা তো টাকা পয়সার ব্যাপার। আপনি জানেন তো এখন টাকা পয়সা একজন আরেকজনকে যে পার্সোনাল যে লোন হয়, ব্যাংকিং লোন বাদ দেন, আপনার পার্সোনাল লোন সেটাও কে কাকে দিবে সেটা ডিপেন্ড করে ওনার ইন্টিগ্রিটির উপরে। আর ইন্টিগ্রিটি নিয়েই তো সবার একটা বিরাট ব্যাপার। পার্সোনাল লোন যদি ইন্টিগ্রিটি হয় তাহলে ব্যাংকের ব্যাপার। কিন্তু এখানে কি কোনো রাজনীতিক কারণ আছে যার জন্য এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যাচ্ছে না? আমার মনে হয় এই পয়েন্টটা আমি নাই বা বলি। জনাব শেখ রোকন, আপনি লেখক, একাধারে গবেষক। আমি আপনার কাছ থেকে আসলে একটু জানতে চাইবো যে ব্যাংকিং খাতের বর্তমান যে পরিস্থিতিটা, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, এটা যে জায়গায় আমার সহ আলোচক ছেড়ে দিলেন, আমার মনে হয় যে সেখান থেকে বলা উচিত যে মানে ব্যাংক খাতটা চলে একটা বাইসাইকেলের মতো। এটা দুটো চাকা থাকে, একটা হচ্ছে আমানতদারদের আস্থা, আরেকটা হচ্ছে সুশাসন।
বাইসাইকেল যেমন আপনার কোনো একটা থেমে গেলে পড়ে যাবে, এটা তো ব্যাংক সেক্ষেত্রে খাতে প্যাডেলটাকেও তো সমানভাবেই চালাতে এটাই হবে। যে চালাবে তারই হলো প্যাডেলটা তার পায়ে থাকবে। জি। আমাদের ব্যাংক খাতে আমরা স্বীকার করি বা না করি, পছন্দ করি বা না করি, আমানতদারদের আস্থা নষ্ট হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা উনি বলেছেন যে মানুষ ব্যাংকে এখন টাকা রাখতে চায় না, কারণ হচ্ছে একজন হয়তো তার হার্ড আর্ন মানি, খুব রক্ত পানি করা অর্থ 5 লাখ টাকা কোথাও জমা রেখেছে। একদম ব্যাংকে যেহেতু আমানতদারদের সংখ্যাই বেশি, ক্ষুদ্র আমানতদার, এটা বড় বড় ওনাদের মতো বিজনেসম্যানরা হয় কম, অনেক বেশি থাকে ক্ষুদ্র আমানতদার। তারা হয়তো তার পেনশনের টাকাটা রেখে দিছে, তার সারা জীবনের সঞ্চয় রেখে দিছে, সেইটা তুলতে গিয়ে তাকে ব্যাংক বলছে 5,000 টাকা করে তুলতে হবে আপনার, তাও প্রতিদিন না, লাইন ধরে যায় ব্যাংকের সামনে, ফলে আস্থাটা নষ্ট হয়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ। আরেকটা হলো সুশাসন। আপনি এখনও প্রতিবেদন প্রকাশ হচ্ছে আমাদের সংবাদ মাধ্যমে যে ব্যাংক খাতগুলোতে আমরা সুশাসনের পরিস্থিতি কতটা দুর্বল হয়ে গেছিল এবং একটা দুঃশাসনে পরিণত হয়েছিল। তো ফলে যেভাবে যেখানে খুশি ব্যাংক কেউ টেক ওভার করেছে, বোর্ডে চেঞ্জ আসছে, পরিচালক যাকে খুশি বানানো হয়েছে, এক পরিবার থেকে অনেক বেশি পরিচালক নিয়োগ করা হয়েছে, ফলে এই সব মিলে ব্যাংকগুলো হয়ে গেছিল একটা গোষ্ঠীর জন্য একটা লুটপাটের জায়গা। আসলে ব্যাংক একটা অর্থনীতি এবং একটা দেশের ইন্টিগ্রিটির প্রতীক। আপনি দেখবেন যত বেশি উন্নত দেশ তাদের ব্যাংক খাত তত শক্তিশালী। আমেরিকান ব্যাংক খাতে আপনি দেখবেন যে তাদের যে গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের, সেটা ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে তর্ক করছে, রুখে দাঁড়াচ্ছে যে আপনি এই সিদ্ধান্ত নিতে পারবেন না, ব্যাংক এটা সিদ্ধান্ত নেবে। আমাদের পাশের দেশ আপনি যদি ভারতে দেখেন, সেখানে রিজার্ভ ব্যাংকের গভর্নর মানে হচ্ছে উনি সার্বভৌম, উনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী, অর্থমন্ত্রী, সেগুলো কারো কাছে জবাবদিহি করবেন, উনি সংবিধানের কাছে করবেন। আমাদের দেশেও আপনি অতীতে দেখবেন যে আমাদের গভর্নররা বাংলাদেশ ব্যাংকের তারা সমুন্নত থেকেছেন, তাদের মাথা সমুন্নত থেকেছে আরও 2-4 জন গভর্নরের আগে যারা ছিলেন। তো সেখান থেকে ছোট অর্থনীতি আমাদের, কিন্তু আমাদের একটা শক্তিশালী ছিল, ব্যাংক খাতটা একটা দৃঢ় অবস্থানের মধ্যে ছিল। এবং এইটা গত শাসনামলে আমরা দেখলাম যে হঠাৎ করে ব্যাঙ্গে ছাতার মতো ব্যাংক গড়ে উঠল। 2024 সাল পর্যন্ত হিসাবটা আমি জানি যে থাইল্যান্ডে আপনার ছিল 18টা দেশীয় ব্যাংক, সেখানে আমাদের এখানে বাংলাদেশে 62টা তফসিলি ব্যাংক ছিল। তার মানে ব্যাংকটা একটা অর্থনীতি এবং ব্যাংক খাত চলে একটা অর্থনীতির তত্ত্ব এবং চর্চার সম্মিলনের মধ্য দিয়ে। এটা আমি চাইলেই অনেক ব্যাংক খুলে অর্থনীতি বড় হবে তা না, এটা আমি কিভাবে অর্থনীতির আকার, ব্যাংকের সংখ্যা, আমাদের রাস্তা সবগুলো মিলে চালাচ্ছি সেইটা গুটি কয়েক ব্যাংক দিয়ে কিন্তু পুরো নিশ্চয়ই দেশ নিশ্চয়ই। আপনি চলছে। থাইল্যান্ডের উদাহরণ বললাম যে 18টা ব্যাংক দিয়ে তার থাইল্যান্ডের অর্থনীতি অনেক শক্তিশালী, অনেক বড় অর্থনীতি আমাদের চেয়ে, কিন্তু আমরা 62টা করেছি, নানা আকারের ব্যাংক করেছি। সেখান থেকে এই সেই ক্ষেত্রে কি বাইসাইকেলটা আপনি চলছে বলবেন না। যে এই যে ব্যাংকগুলোকে যে মার্জার করা হচ্ছে, এই মার্জার করে কি ব্যাংকগুলোর এই সমস্যাগুলোকে সমাধান কিছুটা কি মিনিমাইজ করা যাবে? দেখুন, আমি তো কারিগরি দিকটা বলতে পারবো না, আমি ব্যাংক খাতের লোক না। আমি কাণ্ডজ্ঞান থেকে একজন গ্রাহক হিসেবে বলতে পারি যে আপনার বিড়াল সাদা না কালো সেটা দিয়ে না, কথা আমি হচ্ছে আপনার না। মানে কথা হচ্ছে সাধারণ যে মানুষ এটা ইঁদুর জনগণের ধরতেছে কিনা। মতো করেই আমি জানতে চাচ্ছি আপনার মতামতটা কি। মার্জার করলে কি এই পরিস্থিতি কিছুটা কমে আসবে, মিনিমাইজ করা যাবে? যাদেরকে আমি কাণ্ডজ্ঞান থেকে যতদূর বুঝি, যাদেরকে মার্জার করা হচ্ছে তাদের সবগুলো ব্যাংকের অবস্থা ভালো না, রুগ্ন ব্যাংক। এখন 5 জন রোগীকে মিলে আপনি একজন শক্তিশালী মানুষ বানানোটা কতখানি সহজ আমি জানি না। এবং এই মার্জার প্রক্রিয়াটা তো গত সরকারের সময় শুরু হয়েছিল, আওয়ামী লীগের শাসনামলে। সেই প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের সময় অব্যাহত আছে। তো ফলে এইটা নিয়ে আমি গ্রাহক হিসেবে খুব বেশি আশাবাদী হইনি। আমার আশার জায়গাটা হচ্ছে যে আইন মেনে চলতে হবে, সুশাসন আসতে হবে, এবং যারা ব্যাংক খাত লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের 2-4 জনের শাস্তি হয়েছে দৃষ্টান্তমূলক, অন্যরা সতর্ক হয়েছে। এইটা দেখলে আমি আস্থা খানিকটা পেতে পারি। জি, শেখ রোকন, আসবো আবার আপনার কাছে। আমি জনাব মেশকাত উদ্দিন, আমি আপনার কাছে আবার একটু আসি। এই যে আমরা সবাই জানি যে ডলার সংকটের আসলে মেইন কারণটা কি, এবং এই যে মনিটারি পলিসি সেটা আসলে কতটা কার্যকর? দেশের যে অর্থনৈতিক সেক্টরে যে সংকটের কথা আজকে আলোচনা হচ্ছে, ব্যাংকিং সেক্টরে ডলার সংকট তার মধ্যে একটা। বস্তুত আমি যে জিনিসটা ফিল করি যে উনি সুশাসনের কথা বলেছেন, দ্যাট ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট। আমাদের দেশে আমি মনে করি যে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দেশকে পরিচালনা করছেন,
ওনাদের কাছ থেকে যদি আমরা প্রকৃত দেশপ্রেমটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনিয়মগুলো এবং এই যে লুটপাটের কথা বলা হয়েছে, এই ব্যাংকিং সেক্টরে যে রুগ্ন ব্যাংকের কথা বলা হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয় না। আমরা অতীতেও দেখেছি যে মানে যারা অসাধু ব্যবসায়ী তারা আমাদের পুরো ব্যাংকিং সেক্টরে লুটপাট করেছে। সুতরাং আমি মনে করি যে নেতৃত্ব ঠিক করতে হবে। নেতৃত্ব যদি ঠিক করা যায় এবং যারা ব্যাংকিং সেক্টরে নেতৃত্ব দেবে, অর্থনৈতিক চাকাটাকে যারা ঘুরাবে, তাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে এবং তাহলে তারা নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার কিন্তু প্রয়োজন নেই। একজন মানুষ কত কোটি টাকা নিয়ে জীবনে সুখী হতে পারে, কিন্তু আমরা দেখেছি যে একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা উনি লুটপাট করেছেন, দেশ থেকে সরিয়েছেন। তো উই নিড টু গেট গুড লেসন্স ফ্রম হোয়াট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। আমার মনে হয় যে বর্তমান সরকার এখন উদ্যোগ নিচ্ছেন ওনারা দেশটাকে আবার রিভাইভ করতে এবং দেশের অর্থনৈতিক চাকাকে আবার সচল করতে, এবং সেটার জন্য যে ব্যাংকিং খাতে এবং শিক্ষা খাতে দুটো খাতেই আমাদের সঠিক নেতৃত্ব এবং মানে টপ লেভেলে যারা নেতৃত্ব দেবেন সে দ্যাট শুড বি বেসড অন কম্পিটেন্স, নট অন পলিটিক্যাল লয়্যালটি, পলিটিক্যাল অ্যালিজিয়েন্স অর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, যেটা অতীতে হয়েছে। বাংলাদেশে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি একটা সরকার আমলে আপনার এস্টাবলিশ করা হয়েছে, অনেক প্রাইভেট ব্যাংক এস্টাবলিশ করা হয়েছে, এবং এগুলোকে গুটিকতক ব্যক্তিকে অ্যাজ এ পলিটিক্যাল রিওয়ার্ড মানে রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে। তো সেটা যদি হয় তাহলে তো আপনার দেশের উন্নতি হবে না। এখন ডলার সংকটটা কিন্তু এটা বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, যেহেতু আমাদের অর্থনীতিতে পুরোটাতেই একটা ধস নেমেছে আগে, এবং সেই ধসের অংশ হিসাবে কিন্তু আমরা যে ডলার সংকটটাও কিন্তু আমরা ফেস করেছি। সুতরাং আমি মনে করি যে উই হ্যাভ টু টেক এ ভেরি হলিস্টিক অ্যাপ্রোচ টু সলভ দিস প্রবলেম ফ্রম এ ভেরি টপ পার্সপেক্টিভ, এবং সেটা যদি হয়, নেতৃত্ব ঠিক থাকে, দেশপ্রেম থাকে, এবং যদি কোনো পার্সোনাল বায়াস না থাকে, যোগ্যতার ভিত্তিতে যদি নেতৃত্ব দেওয়া হয়। তো আমরা সরকারের আওতায় আছি, আপনার কি মনে হচ্ছে এটা কি নিরসনের দিকে যাচ্ছে পরিস্থিতিটা? আমার মনে হয় ওনারা চেষ্টা করছেন, জি, কারণ মানুষ বারবার ভুল করতে চায় না। অতীতে যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদের পরিণতি কি হয়েছে সেটা ওনারা দেখেছেন। জি, মোহাম্মদ ইলিয়াস মৃধা, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকিং নীতি যে ভূমিকা, সেটা আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারবে, এবং রিজার্ভ নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা অনেক বড় উৎকণ্ঠা এবং আমরা এর মধ্যে আছি, এই জায়গাটায় আমরা আস্থার জায়গায় কীভাবে আসতে পারবো? রিজার্ভ নিয়ে যেটা আমাদের উৎকণ্ঠা ছিল, আমাদের যেহেতু অ্যাজ এ কান্ট্রি আমরা এখনও কিন্তু ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের প্রচুর জিনিস ইম্পোর্ট করতে হয়, এবং আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে নাম্বার 1 আরএমজি, এবং এটাই টোটাল এক্সপোর্টের মোর দেন 90% আরএমজি, এবং আরএমজির যেটা র মেটেরিয়াল ওইটাও কিন্তু ইম্পোর্টই করতে হচ্ছে। ফলে এখানে ভ্যালু এডিশন বলতে কিন্তু আমাদের ওয়ার্কফোর্সের আর তেমন ভ্যালু এডিশন নেই। এই ক্ষেত্রে আপনি দেখেন যে যেভাবে আমাদের রিজার্ভ নেমে গিয়েছিল লেস দেন 17 বিলিয়ন, এখন কিন্তু সেটা 35 অথবা আইএমএফের হিসেব অনুসারে 30+ আমরা আছি, যেটা মোর দেন ইকুইভ্যালেন্ট টু 3 মান্থস ইম্পোর্ট। ওই দিক থেকে মোটামুটিভাবে আমরা স্বস্তি থাকলেও এই ফ্লোটা বাড়ার পিছনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে কিন্তু আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের রেমিটেন্স প্রবাহটা বেড়েছে। প্র্যাকটিক্যালি যদি আপনি দেখেন, আমাদের দেশ থেকে কিন্তু বেশি লোক বিদেশে নতুনভাবে যায়নি, তাহলে রেমিটেন্স কেন বাড়লো? ফর্মাল চ্যানেলে এখন টাকাটা আসছে, আগে যেটা ইনফর্মাল চ্যানেলে আসতো। এর পাশাপাশি ধরেন মূল্যস্ফীতি যদি, যেটা আপনি প্রশ্ন করলেন, সেটাকে যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে আমাদের এখানে একটা কালচারাল শিফট লাগবে। আপনার যদি জিনিসপত্রের দাম কমাতে হয়, তাহলে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট কমতে হবে, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে হবে। এটার সাথে সম্পৃক্ত কিন্তু আবারও বলবো, ব্যাংক থেকে যদি ধরেন টাকা যদি আমার নন পারফর্মিং লোন বেশি হয়, ব্যাংকে প্রভিশন বেশি করতে হয়, ফলে কিন্তু ব্যাংকে প্রফিট করতে গেলে তার রেট অফ ইন্টারেস্ট বেশি লাগে, তারও কস্ট অফ ডুইং বিজনেস হয়। ব্যাংকের রেমিটেন্সের কথাটা যেহেতু বললেন, আমি আপনাকে মানে কথার মাঝখানেই বলতে, রেমিটেন্স যেমন আসে আমাদের দেশ থেকে, যখন আমাদের সরকারি কোনো কাজে দেশের বাইরে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেমিটেন্স আবার চলেও যায় না, ওইটা তো সবসময় যেত, যতটুকু যায়, বাট আমি বলবো এখন এই যাইটা crisis কিন্তু moment ফর্মাল চ্যানেল। হ্যাঁ, তার জন্যই বললাম ফর্মাল চ্যানেলে টাকাটা আসতেছে বলে রেমিটেন্স বেড়েছে, বাট আমাদের তেমনভাবে কিন্তু এক্সপোর্টে গ্রোথ হয়নি। লাস্ট 8 মান্থসের যদি ফিগার দেখেন, আমরা সবসময় কিন্তু এক্সপোর্ট ডিক্লাইনিংয়ের দিকে যাচ্ছি। তা কেন? আমাদের ক্যাপাসিটি বিল্ডিং করা হয়নি, আমাদের ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট গত 1.5-2 বছরে তেমন একটা হয়নি। নতুন সরকার আসার ফলে যদি প্রথমত আমি বলবো অ্যাকাউন্টেবিলিটি যদি নিশ্চিত করা হয়,
যারা ব্যাংকিং ম্যানেজমেন্টের সাথে আছেন, যারা ওনারশিপে আছেন, সবাইকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংক অথবা ফাইন্যান্স মিনিস্ট্রি যারা রেগুলেটরি দায়িত্বে আছেন তাদেরকেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। কারণ কোনো একটা নন পারফর্মিং লোনের পিছনে একক কোনো ব্যক্তিকে শুধু দুষলে হবে না। একজন ব্যক্তি যদি করে তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমাদের অন্যান্য বডিরা আছেন। সবাই যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের এই কালচার এবং ডিফল্ট করে যারা পার পেয়ে যাওয়ার যে কালচার, অপরাধ করলেও তার শাস্তি না হওয়ার যে কালচার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে কিন্তু অপরাধ প্রবণতা কমবে। ফলে ব্যাংকের লোন নিয়ে টাকা ফেরত নেওয়াদের কালচার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু লোন নেওয়ার আগেই 10 জন চিন্তা করবে যে আমি টাকাটা নিলে ফেরত দিতে হবে। জনাব মোশতাক যেটা বললেন, যারা লোনটা নিচ্ছে বা দুর্নীতি করছে তারা কিন্তু পথগুলো জানে যে কিভাবে তারা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিতে পারবে। সে জানে, সেই জায়গাগুলো আমরা কিভাবে কাজ এক্স্যাক্টলি করতে সে পারি? জানে, বিকজ তাকে যে ধরার সে ধরবে না, সে ঘুমিয়ে থাকবে। সে যদি জানে তাকে যে ধরার, সে যদি জেগে থাকে এবং ধরে, তাহলে সে ওই রিক্সা নিবে না। অতীতেও অন্যায় কাজের বিচার হয়নি বলে আরেকজন অন্যায়ের দিকে ধাবিত হওয়ার সৎসাহস পেয়েছে। যদি প্রথম ইনসিডেন্ট ঘটার পরেই তার বিচার হতো তাহলে কিন্তু দ্বিতীয় জন ওই দিকে স্টেপ নিত না। তারপরেও আমরা অত্যন্ত আশাবাদী যে আমি বলবো রিফর্মগুলো নেওয়া উচিত, করা উচিত এবং অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। রিস্কটা যে এটা আসলে কতটুকু বাড়ছে? সারা ওয়ার্ল্ডেই কিন্তু সাইবার থ্রেট আছে। এই সাইবার সিকিউরিটি রিস্ক মিটিগেট করতে গেলে আমাদের এনাফ প্রোটেকশন নিতে হবে। আপনি জানেন আমাদের কত বড় দুর্বল দিক থাকলে সেন্ট্রাল ব্যাংক থেকে একটা টাকা পাসওয়ার্ড লিক হয়, টাকা চলে যায়। এটা শুধু টাকা চলে যায় এটা লস না, এটা আমাদের কান্ট্রি ইমেজ এবং কান্ট্রির যে সেফটি, ডাটা সেফটি, এটা নিয়ে একটা বিগ কনসার্ন। তার জন্য আমি মনে করি আমাদের যারা এটার সাথে রিলেটেড, প্লাস আমরা যারা একাডেমিশিয়ানস আছেন, যারা কম্পিউটার সায়েন্সে বিশেষজ্ঞ আছেন, তাদেরকে সমন্বয় নিয়ে বসে প্রত্যেকটা জায়গায় পাসওয়ার্ড এবং আমাদের ডাটা সেফটি সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায় এটাকে এখনও ইগনোর করা যাবে না। এআইয়ের যুগে এসে আপনি এআইকে অস্বীকার যেতে পারবেন না। এআইকে কীভাবে পজিটিভ হিসাবে কাজে লাগানো যায় অ্যাজ এ পজিটিভ রিসোর্স, এবং ওটা ইকোনমির ক্ষেত্রে কীভাবে পজিটিভলি রোল প্লে করতে পারে, ওই ক্ষেত্রে আমাদেরকে কাজে লাগাতে হবে। যেহেতু আপনি এআই ফিনটেকের কথা বললেন, আমি কি আপনাকে ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে পারি যে এই যে এআই এবং ফিনটেক, এটা আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতে কি ধরনের পরিবর্তন আনতে পারে? এআই এবং ফিনটেক দিয়ে তো সবাই ভালো করছে, আমরা কেন করতে পারবো না? আমার কম্পিউটার, আপনাকে ল্যাপটপ বলেন, আইপ্যাড বলেন, এটা আপনার ভালো কাজে লাগবে না। আপনি যদি এটাকে খারাপ কাজে লাগান তাহলে তো কোনো হলো না কোনো কথা। এআই দিয়ে সারা পৃথিবী চলছে, সব কিছু চলছে। ফিনটেক দিয়ে প্রত্যেকটা ব্যাংক তাদের সব কিছু করছে, কন্ট্রোল করছে, আমরা কেন পারবো না? এটা ওয়ার্ল্ডে কিন্তু এই মুহূর্তে ফিনটেকেরই পুরো রাজত্ব জি, চলছে। আমরা ব্যাংকিং কেন খাতে কেন আমাদের ওই জায়গাটায় অবশ্যই সম্ভাবনা আছে। আমাদের এআই এবং ফিনটেক কিছু করতে হবে না, আমাকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আইন রুল, তাহলে এআই এবং Exactly. ফিনটেকের সঠিক যে ব্যবহার সেটা আমরা জি। পাবো। আচ্ছা, আমি এবার শেখ রোকন আপনার কাছে একটু জানবো যে ব্যাংকিং খাতকে আসলে টেকসই এবং জনগণের আস্থাভিত্তিক করার জন্য এই মুহূর্তে আমাদের কি ধরনের পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ হতে পারে? একটা হচ্ছে আইনের শাসন যে ব্যাংক খাত থেকে চলে গেছিল সেইটা ফিরিয়ে আনতে হবে। যে এখানে আমরা আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা ব্যাংক খাত যখন বলি, যখন গয়রহভাবে বলি, সবগুলো ব্যাংকে এক খাতে বলি, সেইটা একটা আমাদের পরিবর্তন করা দরকার। যে আমাদের মনে রাখতে হবে যে এত কিছুর মধ্যে কোনো ব্যাংক তাদের আস্থা ধরে রাখছে, কোনো ব্যাংকের প্রতি মানুষের আস্থা বাড়ছে, সব মিলে সেগুলোকে আসলে আলাদা করা দরকার। যে এগুলো দৃষ্টান্ত এই দিকে হয়, আর বাকি যেগুলো খারাপ করেছে বা করতে বাধ্য হয়েছে, ট্র্যাপে পড়েছে, সেগুলোকে উদ্ধার করার জন্য ব্যবস্থা নিতে হবে। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে তোমার হাতে নাই ভুবনের ভার। সবগুলো ব্যাংকের ভার আমরা সবগুলো উদ্ধার করতে হবে, আমি মনে করি না যে এটা দরকার আছে। বরং হলো যেগুলো চিকিৎসার অতীত হয়ে গেছে, সেগুলো বিশ্বে অনেক উদাহরণ আছে যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, উইন্ড অফ হয়ে গেছে, সেটা করা যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে সাধারণ গ্রাহক, আমানতদার, কর্মচারী, কর্মকর্তা ব্যাংকে যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাংক সংস্কার করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেমন দেখেছি যে সংস্কার করতে গিয়ে, বা 111-এর সরকারের সময় দেখেছি যে সংস্কার করতে গিয়ে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, ভীত সন্ত্রস্ত না হয়। এটা বজায় রেখে ব্যাংক খাতটাকে সংস্কার করতে হবে, যাতে আমানতদার, কর্মচারী, ব্যাংক খাতের ভাবমূর্তি সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয় যে কাজটা করা দরকার, আগের বারও আমি এটা বললাম যে আমাদের দৃষ্টান্ত তৈরি করতে হবে যে অপরাধ করলে ব্যাংক খাতে হোক বা অন্য যে কোনো খাতে হোক,
সেইটার শাস্তির ব্যবস্থা এই দেশে অপরাধীর আছে, শাস্তির ব্যবস্থা এটা থাকতে নিশ্চিত হবে। করা যায়। এইটা দুই একটা দেখাতে না পারলে শুধু কথা দিয়ে চিরা ভিজবে না, আমাদের এটা দেখাতে হবে। তৃতীয় হচ্ছে আপনি ফিনটেক বলেন, এআই বলেন, ব্যাংক খাত বলেন, প্রযুক্তি বলেন, সব কিছুর পেছনে থাকে মানুষ। মানুষ যারা আছে, এবং আরও আমি সুনির্দিষ্টভাবে বললে যে রাজনৈতিক মানুষ যারা দেশ চালান, যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন, জি। তারা যদি শিক্ষা নেন। সেটা কিন্তু গত জনাব মোশতাক সরকারের আহমেদ সময় বলছিলেন থেকে। যে মানে প্রযুক্তি বা উদ্ভাবন ততক্ষণ পর্যন্ত আমাদের কাজে আসবে না বা আমাদের বান্ধব হবে না যতক্ষণ আমরা নিজে না ঠিক হচ্ছি। এবং আমাদের মানুষের মধ্যে রাজনীতিকরা হচ্ছে তারা সামনের সারিতে থাকেন, পেছনে সুইচের কাছে থাকেন। তারা যদি ঠিক হন গত ১.৫ দশকের অভিজ্ঞতার আলোকে, তাহলে আমি আশাবাদী হতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাত নিয়ে আজকের যে আলোচনাটা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংস্কার, সুশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সব কিছুরই প্রয়োজন আছে। আমাদের সমস্যাগুলো যেমন আছে, সম্ভাবনার অনেক বড় একটা দিগন্ত আছে। আমরা আশা করি এই জায়গাটি আমরা উপনীত হতে পারবো এবং আমরা দেশের মানুষের যে আস্থার জায়গাটা হারিয়েছে ব্যাংকিং খাত থেকে, সেই জায়গাটায় আমরা খুব তাড়াতাড়ি মানুষের আস্থার জায়গায় আবার ব্যাংকিং খাত আসবে। দর্শক, চ্যানেল আই রাউন্ড টেবিল এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।